হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কিন্তু যেমন টাইমে উঠি সেরকম টাইমেই উঠে পড়েছি। উঠে পড়ে সকালে যে টুকিটাকি কাজগুলো থেকে থাকে এক সকাল, ওই কাজগুলো কমপ্লিট করে দিয়েছি। এই মুহূর্তে সোনামা উঠলো, তো উঠে পড়ে আজকে ওকে ফুল হাতা জামা প্যান্ট টুপি সব কিছুই পরিয়ে দিয়েছি। কারণ আজকে বাইরের ওয়েদার একদমই ভালো না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস দিচ্ছে, আর ওর এমনিতে হালকা ঠান্ডা লেগে রয়েছে। তো সেই কারণে বিশেষ করে সকালে উঠে এইসব পরিয়ে দিয়েছি। এই দুদিন বাইরে যাওয়ার কারণে প্রথমে আমি উঠে ব্রাশটাই করিয়ে দিলাম, যেহেতু ব্রাশ নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তো সেই কারণে ব্রাশ করানো হয়নি। তো সেই কারণে ব্রাশটা করিয়ে ভালো মতন মুখটাও ধুয়ে দিলাম। এই মুহূর্তে ব্রাশ করানো কমপ্লিট হয়ে গিয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর সোনা মায়ের সাথে যদি আমি কোনো রকম খেলা করি বা একটু যদি টাইম কাটাই, তাহলে ওর মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। আর ও কতটা খুশি দেখবেন। সোনামা ওঠার পর ওকে তো মিনিমাম আধ ঘন্টা বা 45 মিনিট মতো আমাকে টাইম দিতে হয়। তো ওইদিকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে একবার মনীষা বুনুদের বাড়িতে দিয়ে এসেছি। আজকে কিন্তু আমি সবার প্রথম ভাত করব না, আজকে সবার প্রথম এই তরকারিগুলো করে নেব, যেহেতু আজকে বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজো হবে। তো সেই কারণে মা ঠাকুমা কেউই ভাত খাবে না, সবজনাকার আলাদা আলাদা খাবার করতে হবে। তো ঠাকুমা বললো যে ঠাকুমা যেহেতু ময়দা খাবে, ঠাকুমা বললো এই নিরামিষ সবজিগুলোও খাবে। কুমড়োর ঝাল করছি আর পটলের সয়াবিন আলুতে সবজি করছি একটা, ওই দুটো সবজিই খাবে। তো সেই কারণে বিশেষ করে প্রথমে নিরামিষ সবজিটা করে নেব, আর মায়ের জন্য করা হবে ডালিয়া। যাই হোক, এইদিকে আমার সবজিগুলো ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, চলুন ঘরেতে যাই। ঘরেতে যেয়ে সবার প্রথম কুমড়োর ঝালটা বসিয়ে দেবো। কুমড়োর ঝালটা বসালে না, ওরা যদি মুড়ি খায় তাহলে মুড়ি দিয়েও খেতে পাবে। তো সেই কারণে সবার প্রথম কুমড়োর ঝালটাই বসিয়ে দেবো। দাঁড়ান, কড়াইটা বাইরে গিয়ে নিয়ে আসি, প্রথমে পাশটা বুলিয়ে দিই। এই পাশ বুলিয়ে দিলে যে কোনো কারোরই কড়াইটা পরিষ্কার করতে সুবিধা হয়। তো সেই কারণে আমরা বেশিরভাগ পাশটাই বুলিয়ে থাকি। অনেকে হয়তো সার্ফের গুঁড়ি বা তেল অনেকে হয়তো বুলিয়ে থাকে, তবে আমাদের ওই সব জিনিস খুব একটা সুবিধা হয় না। আমাদের এই পাশটা বুলিয়ে বুলিয়ে যে সুবিধাটা হয়ে গিয়েছে, মনে হয় যে পাশ বুলিয়ে দিলে একটু তাড়াতাড়ি কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এরপরে উনুনটা ধরিয়ে দেবো। আজকে কড়াইটা বসানোর সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের উনুনের একটা অংশ একটু কম রয়েছে, একটা কোণা। তো মাকে বললাম যে মা ওইটা একটুকু মাটি দিয়ে ভালো করে নেপে দেবে, না হলে না কড়াইটা একটুকু নড়চড় করছে। তো মা বললো ঠিক আছে, কালকে যখন নাড়তে দেবো তখন না হয় নেপে দেবো। তো যাই হোক, তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিলাম। তারপরে কুমড়ো আর আলুটা বানানো ছিল, ওইটা বনিয়ে দিয়েছি। আজকে কুমড়োটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি, ঠাকুমাকে বানাতে দিইনি। ঠাকুমাকে বানাতে দিলে কুমড়োর পরিমাণটা অনেকটা বড় বড় বানিয়ে দেয়, আর রান্না করতে একটু দেরি হয়। আর এই কষাতে কষাতে যে সিদ্ধটা করা হয়, ওইটা আর সিদ্ধ করা হয় না। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে একবার মতো ঢাকা দিয়ে দেবো। তাহলে কুমড়োর যে জলটা রয়েছে ওই জলটা বেরিয়ে যাবে। তো দাঁড়ান, মিনিমাম 1 থেকে 1.5 মিনিট মতো হলো ঢাকা চাপা দিয়েছিলাম, আর যা পরিমাণে জালটা জ্বলছে মনে হচ্ছে যে লেগে যাবে। আর এই যে ভয়টি করছিলাম সেটিই হয়েছে, মানে কষাতে কষাতে তলাতে লেগেও গিয়েছে। তো আর বেশিক্ষণ কষাবো না, এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মিনিমাম ওই 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর 50% মতো সেদ্ধ হতে দিয়ে এলাম। তো ওই জলটা ততক্ষণকে সেদ্ধ হোক, আমি এইদিকে আদাটা ছুলে পরে পেস্টটা করে নিই। আজকে তো সব কিছুরই নিরামিষ হবে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে আদাটা দিচ্ছি। ওই যে পটলে আলু সোয়াবিনে যে সবজিটা করা হবে ওই সবজিটার জন্য, আর কুমড়োর ঝালটার জন্য। মা এদিকে সত্যনারায়ণ পুজোর সব কিছুই সাধ করছে। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা রয়েছে, আমাদের বাড়িতে প্রত্যেকটা পূর্ণিমাতেই কিন্তু পুজো করানো হয়। আমাদের জেঠিমাদের, ছোটো কাকিমণিদের 3টে ঘরে কিন্তু প্রত্যেকটা পূর্ণিমাতেই পুজো করানো হয়। তো নারায়ণের যে পাঠাটি রয়েছে ওই পাঠাটির উপরে দেওয়ার জন্য মা ওইদিকে মালা গাচ্ছে, আর বাইরে এইদিকে টুকিটাকি যে স্বাদগুলি করতে হয় ওগুলি মা করে দিয়েছে। তবে রুমের মধ্যে যে ফলের যে কাটাকাটি ব্যাপারগুলি রয়েছে ওই সব করেছে, কারণ আমাদের বাইরে রাখলে মানে বিড়াল নিমেষেই চলে আসবে আর মুখ দিয়ে চলে যাবে। সেই কারণে বিশেষ করে যে ছোট রুমটা রয়েছে ঠাকুর ঘরের মতন, তো ওইখানে মা স্বাদগুলো করেছে। আর যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তো সেই কারণে পুজোর মধ্যে কলাই ভিজে আর ওই যে বেল শরবত দিতে হয়, ওগুলো পুজো করিয়ে সকলকে খেতে হয়। আপনাদের কাদের কাদের বাড়িতে এই বুদ্ধ পূর্ণিমার পুজোটা হচ্ছে আশা করছি কমেন্ট করে জানাবেন। কিন্তু যাই হোক, এইদিকে আমি এসে পরে দেখছি কুমড়োর জলটা একদমই কমে গিয়েছে। তো এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আর একটু আদা জিরের পেস্টটা দিয়ে দেবো। আমাকে আবার ঠাকুমা বলে যে কুমড়োর ঝালটা যখন
ফুটবে তখন আদা জিরে বাটাটা দিবি। তবে আমি কিন্তু ওই কষানোর সময়তেই তখন আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। তো ভাবলাম যে যাই হোক ঠাকুমার প্রসেসেই করা যাক, দেখি না কেমন লাগে। আর ওই যে একবার তলাতে ধরে ধরে গিয়েছিল, তো সেই কারণে একটু কালো কালো হয়ে গিয়েছে। আর কটা মতো আলু ম্যাশও করে নিয়েছি, তাছাড়া মানে সেদ্ধই হচ্ছিল না, গোটা গোটা রয়ে যাচ্ছিলো। তো যাই হোক দুটো থালাতে করে রেখে দিয়েছি, একটা আমাদের ভাতের জন্য আর একটা মা ঠাকুমার জন্য। ঝালগুলি ঘরেতে রেখে দিয়ে এসে কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবারও চাপিয়ে দিয়েছি। তো তেলটা গরম করার পর আমি এইদিকে পটলগুলো দিয়ে দিয়েছি আর এইদিকে এরপরে সোয়াবিনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমাদের যখন সোয়াবিন এনে থাকে একদম এক প্যাকেট করে নিয়ে চলে আসে বড় প্যাকেটগুলো। তো এর আগের দিনকে তো দেখলে নিজে সোয়াবিনগুলো বুটুনি করে বানাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে হাতে করে বেশ ভালো মতো ছাড়ানো যাচ্ছিলো। এই কারণে বিশেষ করে আজকে হাতে করে সবকটাই সোয়াবিন ছাড়িয়ে নিয়েছি। তারপরে জলটা ভালো করে নিগড়ে নিয়েছি। জলটা যদি নিগড়ানো না হয় তাহলে এই পটলটার সাথে দিলে না জলটা ছেড়ে যায়, তখন এই পটলটা আবার কাঁচা কাঁচা মনে হয়। পটলটা বেশ ভালো মতনই ভাজা হয়ে গিয়েছে। এই মুহূর্তে সোয়াবিনটাও দিয়ে দিলাম। তো ওইদিকে সোয়াবিন পটল দুটোই ভালো করে ভাজা হোক, আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি। ততক্ষণ ভাবলাম যে ঠাকুমার জন্য যে পরোটাগুলো করব, ওই পরোটার জন্য আটাটা মেখে রেখে দিই, তাহলে আমারই করতে সুবিধা হবে, যেহেতু সবটা কাজ একদম একা হাতে করতে হবে। আজকে বামুন দাদা বলেছে যে আমাদের বাড়িতে শেষে আসবে পুজো করতে, তাহলে তো মা রান্নাশালকে আসতেই পাবে না। তো সেই কারণে একা হাতে যখন সবটা করতে হবে নিজেকে ম্যানেজ করে করে করতে হবে। তো যাই হোক ওইদিকে পটল আর সয়াবিনটা ভেজে রেখে দিয়েছি। এরপরে ভেন্ডি কটাও ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে ভেন্ডি ছিল, খুব একটা বেশি ভেন্ডি থাকেনি। ওদের 3 জনাকার হয়ে যাবে, সোনামায়ের পাপার, দাদা ভাইয়ের আর বাবার, ওদের 3 জনাকার হলেই হয়ে যাবে। তো যাই হোক এদিকে ভেন্ডিটাও ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি পটল আলু তরকারিটা বসিয়ে দেবো। অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরে আদা জিরে যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়েছিলাম, তারপরে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর কিন্তু আজকে কোনো রকম মশলা ইউজ করিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা থেকে যখন ভালো মতো তেল ছেড়ে যাবে তখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা কিছুটা ম্যাশ করে রেখেছিলাম আর কিছুটা গোটা গোটা রেখেছিলাম। তবে আলুটা আমি যতই একটু গোটা গোটা রাখি, এই নাড়তে নাড়তে ঠিক পুরোটাই যেন ম্যাশ হয়ে যায়। তো দাঁড়ান, এরপরে ওই পটল আর সয়াবিনটা একেবারেই দিয়ে দিই, তাহলে ভালো মতন কষালে না বেশ ভালো লাগবে। এই নিরামিষ তরকারিও যদি ভালোভাবে করা যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। পেঁয়াজ রসুন দিলে যে তরকারি বেশ ভালো লাগে তা কিন্তু নয়, এই নিরামিষ তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ভালো করে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপরে তরকারিটা যদি ভালো মতো ফুটে যায় তাহলেই নামিয়ে দেবো। এই যে বেশ অনেকক্ষণ হলো তরকারিটা ফুটছে, তো এরপরে না হয় তরকারিটা নামিয়ে দিই। তরকারিটিও দুটো জায়গাতে করেই রাখবো। এই বড় জায়গাটা হচ্ছে আমাদের ভাতের জন্য আর এটা হচ্ছে মা ঠাকুমার জন্য। এদিকে তরকারিটা নামিয়ে আমি সোনামাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, সোনামাকে ঘুম পাড়িয়েও দিয়েছি। তারপরেই দেখলাম এইদিকে বামুন দাদা চলে এসেছে, পুজো আরম্ভ হয়ে গিয়েছে। ওইদিকে কিন্তু আমি এই মুহূর্তে ভাতটাও চাপিয়ে দিয়েছি। ভাবলাম যে পুজোটা একটুখানি দাঁড়িয়ে দেখি, তারপরে ওইদিকে ডালিয়া আর রুটিটা করব। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এটা ভেবে আমার শান্তি লাগছে। যেহেতু ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি তো সেই কারণে একটুখানি দাঁড়িয়েছি। তবে দাঁড়ালেও চলবে না, পুজো আরম্ভ হয়ে গিয়েছে। এরপরে পুজো হয়ে গেলেই মা ঠাকুমা খেতে পাবে। ওইদিকে ততক্ষণকে আমি ডালিয়াটা আর ময়দাটা করে নিই। কোনো পুজোর সময় বামুন ঠাকুররা যখন মন্ত্র পড়ে আবার তার সাথে যদি ঘণ্টা বাজানো হয়, ওগুলো শুনতে কতটাই যে ভালো লাগে। আর মা এদিকে দেখুন একদম মনোমগ্নভাবে ঠাকুরের কাছে বসে রয়েছে আর পুজোটা বেশ ভালো মতন শুনছে। আর আমারও কিন্তু এইসব শুনতে বেশ ভালো লাগে, মনে হয় বসে বসে পুরো পুজোটাই দেখি। তবে কোনো উপায় নেই, ওইদিকে মা ঠাকুমাদের খাবারটাও করতে হবে। আর বামুন দাদা কতটা সুন্দরভাবে পুজোটা করছে দেখবেন। জ্ঞানায় নমঃ সনমুখ পূজিত দেবতা শিবরূপা নারায়ণায় নমঃ ওম গণপতিস্ত নারায়ণায় নমঃ নমঃ সত্যনারায়ণায় নমঃ। যাই আর দাড়ি থাকলে চলবে না, কিন্তু ওইদিকে সোনামা ঘুমাচ্ছে। ও যতক্ষণকে ঘুমাবে আমাকে সব কটা কাজ সামলে নিতে হবে। তো ওইদিকে যাই, ওইদিকে প্রথমে যেয়ে পরে আমি ডালিয়াটা চাপিয়ে দেবো। তো এসে প্রেশার কুকারে তেলটা বসাতে দিয়ে দিয়েছিলাম, তারপর অল্প পরিমাণে জিরের ফোড়ন দিলাম। আজকে এই ডালিয়াটা যেহেতু সোনামাকেও খাওয়াবো, তো সেই কারণে আর লঙ্কার ফোড়ন দিলাম না, কারণ এতটা পরিমাণে ডালিয়ার মধ্যে যদি লঙ্কার ফোড়ন দিয়ে আমি খুঁজেই পাবো না। আর এবারে কাঁচা লঙ্কাগুলো না একটু ছোট ছোট, বড় বড় হলে ঠিক একটা খুঁজে পাওয়া যায়। তারপরে আলু আর কুমড়ো দিয়েছিলাম সবজির মধ্যে, ওইটা নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এইদিকে বাটিতে করে আগের থেকেই আমি সব কিছু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে রয়েছে ডালিয়া, 3 রকমের ডাল, মুগ, মুসুরি, মটর, সব উপকরণগুলি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যদি ভালো করে কষানো না হয় ডালিয়াটা খুব একটা খেতে ভালো লাগে না। একটু যদি টাইম ধরে কষানো হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এরপরে পরিমাণ মতো জল দিয়ে পরে প্রেশার কুকারের ঢাকনাটা এঁটে নেবো। তারপরে মিনিমাম ওই 7টা থেকে 8টা মতো হুইসেল দিলেই আমাদের ডালিয়া রেডি হয়ে যাবে। তো যাই হোক ওইদিকে তো ডালিয়াটা চাপিয়ে দিয়েছি। এরপরে ঠাকুমার খাবারটা করে নিই, ঠাকুমা পরোটা খাবে। ঠাকুমা বলছিল 4টে মতো করবি, তার বেশি করিস না, আমি আর খেতে পারবো না। তবে আমি ওই 4টের মতনই ভিজিয়েছিলাম, তবে 5টা মতো ডেলি হয়েছে। তো এরপরে একে একে সব কটা পরোটাই বেড়ে নেবো।
পরোটাগুলি আগে আমি পচ্চনা দিয়েই বেশিরভাগ বেলে থাকতাম, তবে পচ্চনা দিয়ে যখন বেলতাম না তেলের পরিমাণটা একটু বেশি লাগতো যখন আমি পরোটাগুলো সেঁকতাম। তো এখন যেহেতু আমি তেল দিয়ে বেলি তো সেই কারণে তেলের পরিমাণটা শেখার সময় একটু কম লাগে। আমাকে এই আইডিয়াটা দিয়েছে আমার ঠাকুমা, মানে আমার বাপের বাড়ির ঠাকুমা শিখিয়েছে যে তেল দিয়ে বেলবি, তাহলে যখন সেঁকবি না পরোটাটা তখন তেলটা একটু কম লাগে। তো যাই হোক, এখন কিন্তু ঠাকুমার ওই বুদ্ধিটা বেশ কাজে লাগে। বামুন দাদার পুজো করা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে একটু চা করে দিই, তাহলে চাটা খাক ততক্ষণকে, তারপরে না হয় ঠাকুমার খাবারগুলো করে দেবো। এদিকে যেহেতু বলা রয়েছে তো সেই কারণে কোনো টেনশন থাকিনি। আর যেহেতু একা করব তো সেই কারণে সব কটা প্রথমে বেলে নিয়েছি, তারপরে একে একে সেঁকে দেবো। এদিকে প্রথমে যে পরোটা দিয়েছি ওইটা একটুকু মানে তলাতে লেগে লেগে গিয়েছিল, যেহেতু এই তাওয়াটিতে রুটি করা হয়েছিল এর আগের দিনকে। তো সেই কারণে ওই রুটি করা তাওয়াটায় পরোটা করলে তো একটু লেগে লেগে যাবেই। তবে এই পরোটা আর একটু ননস্টিকের তাওয়াতে করলেই বেশি ভালো লাগে। আমাদের যেহেতু ননস্টিকের তাওয়া নেই তো সেই কারণে আমরা এই তাওয়াতেই করে থাকি। তাওয়াতেও কিন্তু বেশ ভালো মতো পরোটাগুলো হয়। তো প্রথমে একটা মতো দিলাম, আমি জানতাম যে প্রথমে পরোটা ওই রকম হবে, তো তারপরে এই যে দুটো মতো পরোটা দিয়েছি। আর দ্বিতীয়বার এগুলো দেখুন কি সুন্দর হয়েছে, একটুকুনো কিন্তু খড়েনি। তবে পরোটা একটু একটু খরা খরা কিন্তু বেশ ভালো লাগে, খুব একটা কাঁচা কাঁচা ভালো লাগে না। একে একে আমার 5টা পরোটা করা কমপ্লিট হয়ে গেল। নিরামিষ খাবারগুলি যেখানে রেখেছি সেখানে পরোটাগুলি রেখে দিলাম। কাটায় 11টা বাজছিল, আমি সেই মুহূর্তে একা হাতে ছেলে প্লাস রান্না প্লাস পুজোর দুটো খাবার আমি সব কিন্তু একদম টাইমে কমপ্লিট করেছি। ভেবেছিলাম হয়তো দেরি হয়ে যাবে, পারবো না, তবে আমি কিন্তু একা হাতে সবটা একদম ঠিক মতো টাইমে কমপ্লিট করে দিয়েছি। তো যাই হোক, এই মুহূর্তে আমি স্নানও করে চলে আসা হয়েছে। তো 11টা মতো বাজবে এরকম টাইমে সোনামা উঠেছিল আমার সব কিছু কাজ কমপ্লিট করার পরে। তারপরে সোনামাকে স্নান করিয়ে দিয়েছিলাম, সোনামাকে স্নান করিয়ে সোনামায়ের পাপা ধরেছে ওই দিকে, আর আমিও এইদিকে স্নান করে চলে এলাম। এরপর থেকে আমি প্রতিদিন ঠাকুরকে ধূপ দিয়েছি, তবে যখন থেকে সোনামা হয়েছে আমার যেহেতু কাপড়ের আর কোনো বিচার নেই তো সেই কারণে আমি কোনো ধূপ দিই না। তবে আজকে একটু মনটা টানালো, মনে হলো যে না আজকে ধূপটা দিই, যেহেতু আমার ধোয়া কাপড়ই রয়েছে আর সোনামাকে এখনও পর্যন্ত লাড়িনি। তো সেই কারণে প্রথমে ঘরে ঠাকুরটাকে ধূপ দিয়ে তারপরে আমার স্বর্গীয় বাবা, যে আমাদের সেটা অনেক দিনই চলে গিয়েছে, বাবাকে একটু ধূপটা দিয়ে প্রণাম করে তারপরে আমাদের ঠাকুর থানকে এলাম। এই কথা বলতে প্রত্যেক দিন আমি ঠাকুর প্রণাম করে থাকি সব জায়গাতেই, তবে আমি ঠাকুর প্রণামের সময় আমার ক্যামেরা মোটেও করতে ইচ্ছা করে না, তবে আপনাদের সাথে শেয়ার করার জন্য শুধুমাত্র ক্যামেরা বন্দি করলাম। যাই হোক, স্নানটা করে এলাম, তারপরে মা বললো যে খেপি দেখ প্রসাদগুলো রয়েছে তাহলে একটু করে নি, বুনুকেও দে একটু আর তুইও নে একটু। মা তখনই বলেছিল, মাকে বলেছিলাম তুমি রাখো আমি পরে না হয় নিয়ে নেবো, তখন একটু তাড়াতাড়ি লাগছিল তো এই যে এসে পরে এরপরে প্রসাদটা খাবো। অনেকজনাকেই দিয়েছে, ওইদিকে সিন্নি ভোগ রয়েছে, এইদিকে ফল কুচনো, কলাই ভিজে, আর ওইদিকে বেলের শরবত রয়েছে। আর সোনা মায়ের তো বেলের শরবত বা ওই সিন্নি ভোগের দিকে কোনো রকম ঝুঁক নেই, ওর ঝুঁক রয়েছে ওই যে আঙ্গুর রয়েছে আর ওই যে কলাই ভিজে, সব থেকে প্রিয় খাবার হচ্ছে ওর কলাই ভিজে। ওকে একটা ডিশে দিয়েছি, আমি দেখি যদি কোনো কিছু খায়, তো কোনো কিছুই খাচ্ছে না, শুধুমাত্র ওই কলাই ভিজের দিকে একটু বেশি নজরটা রয়েছে। একটু দিলাম যে বেল শরবতটা খাও, বলছে না না আমি মোটেও খাবো না। কোনো কথা বলতে শিখুক না শিখুক ওই না নাটি ভালো শিখেছে। যাই হোক, আমি জানি যে ও কোনো প্রসাদই খাবে না, শুধুমাত্র কলাই ভিজেগুলোই খাবে। আমি না হয় একটু প্রসাদটা খেয়ে পরে জলটা খাই, যেহেতু এই সবে মাত্র স্নান করে এলাম, স্নান করে এসে বলে শুধু জল খেতে নেই, তো সেই কারণে একটুখানি প্রসাদটা খেলাম, তারপরে না হয় জলটা খাবো। ওইদিকে প্রসাদটা যা খাওয়ার খেয়ে নিয়েছি, তারপরে ওর ডিশটা নিয়ে চলে গিয়েছে, ওর ডিশটা আমাকে দেবে না। তারপরে অল্পখানি বেলের শরবত নিয়েছিলাম, ওইটাও খেলাম, তারপরে একটুখানি জল খেয়ে নিলাম। এখন ঘড়ি কাটায় ওই বিকাল 5টা মতো বাজবে, এই মুহূর্তে আমি রান্নাঘরেতে এলাম, এবারে ছিনা আরে কাটাবো। ওইদিকে বাবা এখনও পর্যন্ত গায়ে ধুয়ে নিয়ে আসেনি, তবে আজকে সকালে অনেকটা দুধ রয়েছে, আজকে সকালে দুধটা সেরকম শেষ হয়নি, তো সেই কারণে আজকে ভাবছি অনেকটাই ছেনা কাটিয়ে দেবো। বাবার জন্য প্রত্যেক দিন ছেনা কাটানো হয়, আগে ঠাকুমার জন্যও হচ্ছিল, তবে এই দুদিনে একটু দুধটা কমের জন্য শুধুমাত্র বাবার জন্যই কাটাচ্ছিলাম। তবে আজকে সকালে দুধটা যেহেতু অনেকটাই রয়েছে তো সেই কারণে কিছুক্ষণ এক কড়াই দুধ দিয়ে আমি কাটিয়ে দেবো, যেহেতু আজকে ঠাকুমা উপোস দিয়ে রয়েছে। আর মায়ের জন্য যে কাটাবো, মা কিন্তু ছেনা খায় না, তো সেই কারণে মায়ের জন্য আর কাটালাম না, বাবার জন্য ঠাকুমার জন্যই কাটিয়ে দেবো। আমি এই দুধটা থেকে একটুখানি নজর আড়াল হয়েছিলাম, তার মধ্যেই দেখুন মানে আমি দুধ চাপিয়ে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো কিছু হবে না, ওই দুধটা থেকে যখনই একটু সরে যাব তখনই মানে অঘটন ঘটে যাবে। তো যাই হোক, কিছু করার নেই, দুধটা যখন পড়ে গিয়েছে ছেনাটা ভালো করে ফুটিয়ে নিলাম। ছেনাটা ভালো করে ফুটিয়ে নিলে না ছেনাটা বেশ চাপ চাপ হয়। তারপর এইদিকে জলটা একটা বাটি করে ভালো করে রেখে দিলাম, এই জলটা আজকে আবারও রাখা হবে, তো এরপরে দুটো বাটি করে ভালো করে রেখে দেবো।
উপরের যে মোটা দুধটা ছিল ওটাই পড়ে গিয়েছে, তাছাড়া হয়তো ছেনাটার পরিমাণটা আর একটু বেশি বাড়তো। তো যাই হোক, এইটাতেই দুজনাকার হয়ে যাবে। বাবার আর ঠাকুমার পরিমাণটা ঠিকই রয়েছে। আমি ছেনাটা ঢাকা দিয়ে চলে এসেছি। এইদিকে আমি চায়ের স্বাদটা করছিলাম, তখনই বাবা এলো, বললো খেপে একটু চা কর। আমি বললাম যে বাবা আমি চা করছিলাম বলতে আমি চায়ের স্বাদটা করে রাখছিলাম। আমি চা কিন্তু এখন করতাম না, যেহেতু এখন বাড়িতে কেউ ছিল না। তো বাবা আর একটা কাকু এসেছে, তো সেই কারণে ভাবলাম যে চাটা বাবাকে আর কাকুকে দিয়ে দিই। আর এদিকে সোনামা রেডি করে দিয়েছি, ও শুধু আমার পেছু পেছু ঘুরবে। মানে বাড়িতে যদি কেউ না থাকে তখন আমার পেছু পেছু ঘুরবে, তাছাড়া কিন্তু আমার সাথে কোনো সং নেই। এখন ঘড়ির কাটাই ওই 5:30 পৌনে 6টার মতো বাজবে। এই মুহূর্তে আজকে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে বড়দি ভাইও পূর্ণিমা পুজো করেছে, আজকে জেঠিমা বাড়িতে নেই, তো সেই কারণে ও উপোস দিয়েছে। ও আজকে ময়দা আরেই খাচ্ছে। তো দিদিভাই বললো আমাদেরও কটা ময়দা করতে হবে, তাহলে তুই না হয় বেলে দে, আমি সেঁকে নিচ্ছি। তো সেই কারণে তাড়াতাড়ি ময়দাটা হয়ে গেল। আজকে মা গিয়েছে মাঠ বিকালে একবার, তো মা যদি না আসতো ততক্ষণ কিন্তু আমি ময়দাটা করতে পারতাম না, কারণ আমি খুব একটা ভালো সেঁকতে পারি না। তো সেই কারণে ময়দা করি না, আমি বেলে দিই আর যে হোক একটা সেঁকে নেয়। তো দিদিভাই যেহেতু সেঁকে দিল, তো সেই কারণে তাড়াতাড়ি ময়দাটা হয়ে গেল। তো যাই হোক, এদিকে বেশ অনেকখানি বাসনপত্র জড়ো হয়েছিল, ওগুলো এবারে ভালো করে ধুয়ে নেব। এই কলপাড়িতে যখন আসি তখন মনে হয় অনেকখানি বাসন হয়, তাহলে ধুতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই একটা দুটো বাসন নিয়ে এসে আমার কলপাড়িতে খুব একটা ভালো লাগে না। সব বাসনই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে শেষে যে ছিনার কড়াইটি রয়েছে, এটা একটু ধুতে টাইম লাগে, তো সেই কারণে এটা শেষকালেই ধুলাম। তো যাই হোক, এইদিকে আমার সব কটা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।